বিয়ের বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল জোর কদমে। বাড়ির নানা কোণে কয়েকজন মিলে গুছিয়ে নিচ্ছিল ফুল, আলো আর আসবাবপত্র। চারিদিকে ব্যস্ততার মধ্যেও একটা উৎসবের আমেজ ছিল। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো, আর পর মুহূর্তেই ঝমঝমিয়ে শুরু হলো মুষলধারে বৃষ্টি। গ্রামের লোকেদের বিশ্বাস, বিয়ের দিনে বৃষ্টি মানেই কোনো অশুভ কিছু ঘটতে পারে। বাড়িটির ভিতরের একটি ঘরে বর তার পিস্তত, খুড়তুতো ভাই ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বসেছিল। সবাই মিলে গল্পে মেতেছিল। কেউ জানালা দিয়ে বৃষ্টি দেখছিল। বাইরে বজ্রপাতের শব্দ আর বৃষ্টির ঝাপটা এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। যেন আনন্দের ভিড়ের মাঝেও কোথাও যেন একটা চাপা অশান্তি ঘনিয়ে আসছিল। সন্ধ্যা নেমেছে, আর এই বৃষ্টির মধ্যে ঘরে থাকতে আর ভালো লাগছে না। সবকিছু কেমন যেন থমকে আছে, একঘেয়ে লাগছে খুব। ঠিকই বলেছিস মুগ্ধ। তার ওপর আমাদের বরমশাইকে তো ধর কাল বিয়ের পর থেকে আর সহজে পাওয়াই যাবে না। তার চেয়ে বরং চল সবাই মিলে চৌরাস্তার মোড়ে গিয়ে ওই হরিশ কাকার দোকানে গিয়ে একটু চা খাই। অনেক দিন পর একটু জমিয়ে আড্ডা হবে, গরম গরম চা হবে। আহা, ভাবতেই কেমন মনটা ভালো হয়ে গেল। আড্ডা দিতে যেতে কোনো আপত্তি নেই, তা চল, কিন্তু বিয়ের আগে আমাকে নিয়ে মস্করা শুরু করে দিলি। এটা কিন্তু একদমই ঠিক না। দেখো দেখি আমাদের বরমশাই রাগ করে বসেছে। ঠিক আছে ঠিক আছে, আর কেউ কিচ্ছু বলবে না, একেবারে চুপ। চলো এবার উঠি। হরিশকাকার দোকানে চায়ের জন্য আমার তো আবার দেরি সহ্য হচ্ছে না একটু। চারজনের হাতেই ছাতা, মাথার ওপর ঝমঝম বৃষ্টি। হাঁটতে হাঁটতে কাদামাখা গ্রামের রাস্তা পেরিয়ে তারা পৌঁছে গেল চৌরাস্তার মোড়ে হরিশ কাকার চায়ের দোকানে। সবাই এসে দোকানের কাঠের বেঞ্চিটিতে বসে পড়ল। ভেতরে চায়ের কেটলি থেকে ভাপ উঠছে, আর সামনে দাঁড়িয়ে আছেন হরিশ কাকা। শুনেছি কাল তোর বিয়ে, মনে আছে? কয়েক বছর আগে এই দোকানেই কেউ যদি তোর সামনে বিয়ের কথা তুলতো, সাথে সাথেই রেগে ফুলে উঠতি। আর এখন মুখখানা দেখছি লজ্জায় টকটকে লাল হয়ে আছে। কাকা, আবার সেই পুরনো দিনের কথাগুলো নিয়ে মজা করছো। সেসব বাদ দাও, বরং 4 কাপ গরম গরম চা দাও দেখি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবু, দিচ্ছি। হরিশ কাকা গরম গরম চায়ের কাপগুলো এনে সবাইকে দিলেন। চারজন বসে গল্প শুরু করেছে। কেউ পুরনো দিনের কথা তুলছে, কেউ হাসছে, আর মাঝে মাঝেই গরম চায়ে চুমুক দিচ্ছে। দোকানের সামনে টিনের ছাদে টুপটাপ বৃষ্টির শব্দ, আর দূর আকাশে গর্জে উঠছে বজ্রপাত। হঠাৎ দূর থেকে শোনা গেল শিয়ালের ডাক। ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে অমিতের চোখ গেল দোকান থেকে একটু দূরে থাকা একটা ল্যাম্পপোস্টের দিকে। আলোটা কাঁপছিল হালকা বাতাসে, আর তার নিচে দাঁড়িয়ে আছে একজন, একদম স্থির হয়ে দাঁড়িয়ে, কোনো নড়াচড়া নেই। শরীরটা ফ্যাকাশে, চোখে মুখে কোনো ভাব নেই। দূর থেকেও কেমন একটা অস্বাভাবিক লাগছিল লোকটাকে। অমিত চায়ের কাপ হাতে নিয়ে একটু থমকে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন ঠিক বুঝে উঠতে পারছে না। এ কি, লোকটা কি আমার দিকে তাকিয়ে আছে? এক অজানা অস্বস্তিতে অমিত তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা হঠাৎ একটু ধক করে উঠল। কিছুক্ষণ পর আবার আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখল সেই ল্যাম্পপোস্টের দিকে। এ কি, লোকটা তো সত্যি সত্যি আমার দিকেই তাকিয়ে আছে। এই প্রশান্ত, দেখ না, ওইদিকে একটা লোক কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। প্রশান্ত অমিতের কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, কিন্তু সেখানে কেউই নেই। শুধু ফাঁকা জায়গা আর ল্যাম্পপোস্টের তলায় কাঁপা কাঁপা হলুদ আলো। আরে কই, এসব কি বলছিস রে? কিন্তু আমি যে দেখলাম। আরে কি, তোরা ফিস ফিস করতে শুরু করলি? রাত তো বেশ ভালোই হয়েছে, এবার বাড়ির পথে রওনা দেই সবাই। হ্যাঁ চল চল, আর সময় নষ্ট করিস না। তারা সবাই হরিশ কাকার দোকান থেকে বের হয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো। বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেছে, সাথে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ
সামনে থাকা বট গাছের ডালের দড়িতে অমিত দেখতে পেল ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকটির লাশ ঝুলছে। ঠিক সেই মুহূর্তেই দৌড় থেকে শোনা গেল শিয়ালের ডাক। এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ঘাবড়ে গেল। এ কি, সামনে দেখ, ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা লোকটির লাশ গাছে ঝুলছে। রে কই, আল্লাহ শুনছে, এসব কি বলছিস রে? আমরা খেয়ে এলাম চা, আর মনে হয় ওই চায়েতেই ওর নেশা হয়ে গেছে। না রে, আমি মিথ্যে বলছি না, তোরা সামনে ভালো করে তাকিয়ে দেখ। অমিত আবার বট গাছের দিকে তাকায়, কিন্তু তখন আর সেখানে কেউ নেই। সে একদম অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আরে এ কি, ওখানেই তো ছিল, কোথায় গেল? ও বাবা, আবার সেই একই কথা। আরে এই, বিয়ের আগে কি তোর মাথার তারগুলো ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, ইয়ে মানে মানে হয়েছে হয়েছে, আর মানে করতে হবে না। তোর এখন একটু ঘুমের দরকার, অনেক ভেবেছিস। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। মুগ্ধের কথা শুনে অমিত একটু লজ্জা পেল। সে আর কিছুই বলল না। তারা সকলে দ্রুত হাঁটতে শুরু করলো। বৃষ্টি এখন একটু কমে এসেছে, তবে বাতাস বইছে তীব্র গতিতে। হাঁটতে হাঁটতে তারা বাঁশঝাড়ের রাস্তায় পৌঁছে যায়। আর ঠিক তখনই আবার অমিত দেখতে পায় সেই একই লোকটি তাদের সামনে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মুখ একদম সাদা ফ্যাকাশে, ভয়ঙ্কর দৃষ্টিতে সে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত এবার কিছু না বলে মনে মনে ভাবতে লাগলো, এ কি, আবারও সেই লোকটি আমার দিকেই তো তাকিয়ে আছে। এসব কি হচ্ছে আমার সাথে? আবার এদের বললে সবাই মিলে আমার সাথে মজা করবে। অমিত কাউকে কিচ্ছু বলল না। সে সকলের সাথে হেঁটেই চলল, আর অপেক্ষা করলো যে তাদের মাঝে কেউ কিছু বুঝতে পারে কিনা। কিন্তু এ কি, হাঁটতে হাঁটতে তাদের মাঝে প্রশান্ত সেই লোকটি শরীর ভেদ করে পার হয়ে গেল। এটি দেখে অমিত থরথর করে কাঁপতে শুরু করলো। সে থমকে দাঁড়িয়ে পিছনে ঘুরল আর দেখল লোকটি তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরে কি হলো আবার, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? আরে না, তেমন কিছু না। বাইরে তীব্র ঝড় বৃষ্টি চলছে। আকাশ হু হু করে গর্জে উঠছে বারবার। দমকা হাওয়ায় গাছের পাতা উন্মত্তের মতো ছিটকে ছিটকে উড়ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অমিত নিজের ঘরে নিঃশব্দে শুয়ে আছে, মুখ ভর্তি তার একরাশ দুশ্চিন্তার ছাপ। আমি আসলে কি দেখলাম? আমার সঙ্গে কি হচ্ছে সব? কিছু ঠিক বুঝে উঠতে পারছি না। তবে মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে যেন কিছু একটা রয়েছে, কিছু একটা অস্বাভাবিক। এসব ভাবতে ভাবতেই এক সময় ঘুমিয়ে পড়ে অমিত। রাত তখন আরও গভীর হয়ে এসেছে। ঘড়ির কাঁটা ঠিক 2:05 এসে দাঁড়িয়েছে। এমন সময় হঠাৎ ঘুমের ভেতরেই অমিতের কানে ভেসে এলো একটা করুণ স্বর। কেউ যেন বাইরে থেকে আর্তনাদ করে সাহায্যের জন্য ডাকছে। কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি ভীষণ বিপদে পড়েছি। চিৎকারের আওয়াজে অমিতের ঘুম ভেঙে গেল। সে ঘুম জড়ানো চোখে এক ঝটকায় খাটে উঠে বসল। এই সময় বাইরে কে এমন করে ডাকছে? আমার কি যাওয়া উচিত হবে? তবে আওয়াজটা শুনে মনে হচ্ছে সত্যিই কেউ কোনো বড় বিপদে পড়েছে। সে ঘর থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে দেখল সেখানে কেউ ছিল না। ঠিক তখনই আবারও সে করুণ সুরে ডাক শুনতে পায়। ডাকটি জঙ্গলের দিক থেকে আসছিল। কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আওয়াজটা তো জঙ্গলের দিক থেকে আসছে। না না, এখনই গিয়ে দেখা উচিত। নিশ্চয়ই কেউ কোনো বড় বিপদে পড়েছে। বৃষ্টির মাঝে অমিত ছুটে গেল জঙ্গলের দিকে। চারপাশে তীব্র শিয়ালের ডাক, আকাশে ঘন ঘন বজ্রপাত। ভয় আর কৌতূহলে ভরা পায়ে অমিত যখন একটু ভেতরে প্রবেশ করলো, তখনই তার চোখে পড়ল জমাট কাদার মাঝে নিস্তেজ হয়ে পড়ে আছে এক তরুণীর লাশ। এ কি, এ তো শর্মিষ্ঠা। এ কি করে সম্ভব? কালই তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে কি করছে? কে তাকে এমন নিষ্ঠুরভাবে মারলো?
শর্মিষ্ঠার নিথর দেহটা দেখে মুহূর্তেই ভেঙে পড়ে অমিত। সমস্ত শরীর কাঁপছিল তার, কিছুই বুঝে উঠতে পারছিল না এইসব কিভাবে ঘটলো, কে মারল তাকে। ঠিক তখনই চারিদিকে শিয়ালগুলো আরো তীব্র স্বরে ডাকতে শুরু করলো। আর সেই চিৎকারের মাঝেই আকাশ জুড়ে উঠল এক তীব্র গর্জন। বজ্র বিদ্যুৎ ছিঁড়ে ফেলল অন্ধকার রাতের পর্দা। আর ঠিক সেই গর্জনের মধ্য দিয়েই ধীরে ধীরে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর পিশাচ। তার গা কালো লোমে মোড়া, পুরো শরীরটা যেন কোনো অজানা প্রাণীর মতো ভয়ালো। চোখ দুটি জল জল করছে অগ্নিশিখার মতো, আর ঠোঁটের কোণে ছড়িয়ে আছে এক বিকট নৃশংস হাসি, যে হাসিতে শীতল হয়ে আসে শরীরের রক্ত। ওরে বাবা, এই যে পিশাচ! কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! চুপ, একদম চুপ, ভয় পাস না, তোকে আমি মারবো না। তবে তুমি কে? আর তাহলে তুমি এইভাবে আমার হবু বউকে মেরেছো কেন? হ্যাঁ, আমি মেরেছি, আমি। কারণ সে একজন প্রতারক ছিল, প্রতারণা করেছে আমার সঙ্গে। প্রতারণা! প্রতারক? কি প্রতারণা করেছে তোমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করেছে জানতে চাস? আমার নাম ছিল প্রদীপ, আর শর্মিষ্ঠা ছিল আমার প্রেমিকা। কিছুদিন আগে সে... আকাশ কালো মেঘে ঢাকা, চারিদিক ঝিম ধরা, যেন বৃষ্টি নামার অপেক্ষা। পুকুর পাড়ের ঘাটে বসে আছে প্রদীপ ও শর্মিষ্ঠা। আশেপাশে নিস্তব্ধতা। কি হলো শর্মিষ্ঠা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? চুপ থাকবো না তো কি করব? তোমাকে কতদিন ধরে বলেছি একটা কাজের ব্যবস্থা করো। এভাবে হেলায় ফেলায় করলে কি করে চলবে বলো তো? আর নিজেকে দেখেছো কেমন খ্যাত খ্যাত লাগছে? কেন আমাকে এত পরিপাটি হতে হবে? আমার জন্য তো তুমি আছো। আমি জানি আমি যেমনই হই না কেন, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। তা অবশ্য ঠিক, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা শোনো, আজকে আমি তোমার জন্য সব তোমার পছন্দের খাবার রান্না করেছি। নাও এবার দেরি না করে খেয়ে নাও দেখি। শর্মিষ্ঠার মুখে এমন কথা শুনে প্রদীপের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এত নিঃস্ব, এত সাধারণ একটি ছেলেকেও যে কেউ এভাবে ভালোবাসতে পারে, তা শর্মিষ্ঠাকে না দেখলে হয়তো প্রদীপ কোনোদিন বুঝতেই পারতো না। আরে কি হলো তোমার? তোমার চোখ থেকে জল পড়ছে কেন হঠাৎ? তুমি আমাকে এত ভালোবাসো, প্রতিবার যখন আমাদের দেখা হয় আমার জন্য কিছু না কিছু তৈরি করে আনো। এমন সৌভাগ্য আর কজনের কপালেই বা জোটে বলো? শর্মিষ্ঠা প্রদীপের কথা শুনে একদম চুপ হয়ে গেল। প্রদীপ ছিল একদমই দরিদ্র ঘরের ছেলে, কিন্তু তার সেই অভাব অনটনের জীবন কখনোই তাদের ভালোবাসার বন্ধনে ফাটল ফেলতে পারেনি। শর্মিষ্ঠা আর প্রদীপের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর তীব্র ভালোবাসার টান, যেখানে শ্রদ্ধা, ত্যাগ আর নিঃস্বার্থ স্নেহ মিলেমিশে ছিল একাকার। হয়েছে, তোমার চোখ থেকে এক ফোঁটা জলও যেন না পড়ে। আচ্ছা এবার চুপচাপ খেয়ে নাও দেখি। আকাশের অবস্থা তেমন ভালো নয়, যে কোনো সময় আবার বৃষ্টি এসে পড়বে। এই দেখো, আমি আমি হাসছি। তুমি পাশে থাকলে আমার যদি চোখে জলও ঝরে, জানবে তার দুঃখের নয়, ও যে খুশির জল। প্রদীপ হাসি মুখে খাবার তুলে খেতে শুরু করলো। আকাশে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর মুহূর্তেই নামে মুষলধারে বৃষ্টি। কিন্তু ঠিক সেই সময় প্রদীপের শরীর কেঁপে উঠল অজানা এক ঘূর্ণিতে। এ কি, আমার আমার এমন হচ্ছে কেন? কিছু তো একেবারে শেষ হয়ে যাচ্ছে। তুমি কি খাবারে কিছু মিশিয়েছিলে? আমাকে আমাকে মাফ করে দিও। আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় ছিল না। না, তুমি এটা করতে পারো না। তুমি তো কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর তুমি এভাবে
আমাকে এটা বলার পর তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। ছটপট করতে করতে সে মাটিতে কুটিয়ে পড়ল। শেষ হয়ে গেল তার নিঃশ্বাস। ভালোবাসা কি নির্মম রূপ ধারণ করতে পারে, এই পরিস্থিতিতে তা স্পষ্ট হয়ে উঠল। কিছু না ভেবেই খুশিতে আমি খাবারগুলো মুখে দিয়েছিলাম, আর সে আমাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেললো। শুধু আমি গরিব বলে? সে তো তোকে বিয়ে করবে বলে এমন জঘন্য ষড়যন্ত্র চালিয়ে আমার প্রাণ নিয়েছে। এবার কি শুনবি? আমিও তাকে তার উচিত জায়গায় পাঠিয়ে দিয়েছি। মেরে ফেলেছি তাকে। নিয়েছি আমার প্রতিশোধ। পিশাচটির মুখ থেকে এসব কথা শুনে অমিতের মুখে আর কোনো শব্দ রইল না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। প্রতারকের কোনো মাপ হয় না, কোনো মাপ হয় না। পিশাচটি প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ের মধ্যে ধোঁয়াশায় মিশে গেল। চারিদিক থেকে শুধু শিয়ালের হুক্কা হওয়া ডাক আর আকাশের বিদ্যুৎ ঝলকানি শোনা যাচ্ছিল। সে তাহলে শেষমেশ মুক্তি পেয়ে গেল। মুক্তি। জীবনের প্রতিটি সম্পর্ক বিশ্বাস আর সম্মানের উপর দাঁড়িয়ে থাকে, আর যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে জন্ম নেয় ভয়ঙ্কর পরিণতি। তাই প্রতারণা নয়, ভালোবাসার পথেই হোক আমাদের চলা, কারণ ভুলের ঋণ সময় ঠিকই শোধ করে নেয় ভয়ানকভাবে।